নমস্কার। আজব দেশের গজব কথার আরেকটি নতুন পর্বে আমি ঋতব্রত সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হয়তো একটু সেন্সিটিভ, স্পর্শকাতর, কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলা প্রয়োজন। সেই জন্যই এই বিষয়টিকে আমরা নির্বাচিত করেছি আজকের এই পর্বের জন্য। কিছুদিন আগেই শাসক দলের একজন নেতা, যিনি অত্যন্ত প্রভাবশালী নেতা, প্রথম সারির নেতা, রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সক্রিয় সদস্য, তিনি একটি অনুষ্ঠানে বলে বসলেন যে আমরা এখন পশ্চিমবঙ্গে তো 33% হয়েই গিয়েছি, গোটা দেশেও আমাদের সংখ্যা একদিন বাড়বে এবং আমরা সংখ্যাগুরু হব। তখন নাকি সব আইন ইত্যাদি তাদের মোতাবেক হয়ে যাবে এবং তারাই ভারতবর্ষ শাসন করবে। তিনি যে দৃষ্টিভঙ্গিতে কথাটা বলেছেন সেখানে সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির আভাস অত্যন্ত স্পষ্ট। প্রথম দিকে শাসক দল সেভাবে এর বিরুদ্ধে কিছু না বললেও আজকে বলেছে, সমালোচনার ঝড় উঠেছে চারদিকে এবং শাসক দল তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এটা তার ব্যক্তিগত মতামত, শাসক দল কোনোভাবেই তার এই মতকে সমর্থন করে না এবং তার বা অন্য কারোর এই জাতীয় বক্তব্য যদি সোশ্যাল ফ্রেমকে আঘাত করে তবে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। শাসক দলের এহেন বক্তব্য নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, কারণ বিপদ যখন অনেক বেশি হয়ে যায় না, তখন পলিটিক্যাল পার্টি আমরা ওরা এসব করে লাভ নেই। একটা হিডেন এজেন্ডা চলছে বলে মনে হচ্ছে এবং সেই হিডেন এজেন্ডার যে মূল বক্তব্য সেটাই বোধহয় মাঝে মাঝে ছাইচাপা আগুনের মতো ফুলকি দিয়ে দিয়ে বেরোচ্ছে, বিভিন্নভাবে বেরিয়ে যাচ্ছে। কেউ বলছে দক্ষিণ কলকাতা নাকি ওয়াকফ প্রপার্টি, কেউ বলছে যে আমরা একদিন সংখ্যাগুরু হয়ে যাব, কেউ বলছে আবার একটি নির্দিষ্ট ধর্মের না হয়ে অন্য কোনো ধর্মে যারা জন্মেছেন তারা ভাগ্যবান নয়, তাদের দুর্ভাগ্য সেটা। এভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার একটা ধারাবাহিক প্রচেষ্টা কিন্তু আমাদের রাজ্যে চলছে। বাংলাদেশের কি অবস্থা হয়েছে আমরা দেখেছি। একটু যদি ইতিহাস আমরা ঘাঁটি, এই যে ভারতবর্ষের পার্টিশন হয়েছিল কেন হয়েছিল? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হয়েছিল, টু নেশনস থিওরি। দুটো নির্দিষ্ট ধর্ম এবং এক ধর্মের কিছু র্যাডিক্যাল মানুষ মনে করেছিল যে তারা হিন্দু ধর্মের মানুষদের সাথে থাকতে পারবেন না, তাদের জন্য আলাদা দেশ দরকার এবং সেই জন্যই পূর্ব পাকিস্তান তাদের দিয়ে দেওয়া হয়েছিল, যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয়, আর কোনো সাম্প্রদায়িক বিভেদ না হয়, সবাই সবার মতো করে বাঁচতে পারে। কিন্তু এটা স্বাভাবিক যে একটি দেশে বা একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ যখন থাকে দীর্ঘদিন ধরে, সেই মাটির উপর তার একটা অধিকার জন্মায়। সুতরাং আজকের যে ভারত, সেখান থেকে সব মুসলমান সম্প্রদায়ের মানুষেরা যেমন পূর্ব পাকিস্তানে যায়নি, তেমনই পূর্ব পাকিস্তানের থেকেও সব হিন্দু মানুষ ভারতে আসেনি। দু জায়গাতেই কিন্তু অন্য ধর্মের মানুষ ছিল। ভারতবর্ষে হিন্দু জনসংখ্যা বেশি ছিল, কিন্তু মুসলিম জনসংখ্যাও ছিল। 1947-এর পর 1951 সালে যে সেন্সাস হয়েছিল সেখানে দেখা যাচ্ছে মুসলিম জনসংখ্যা 9%-এর কাছাকাছি, হিন্দু জনসংখ্যা 81%-এর কাছাকাছি, বাকিরা অন্যান্য ধর্মের। এবং পূর্ব পাকিস্তানেও কিন্তু অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন, কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা অবভিয়াসলি অনেক বেশি ছিল, কারণ এভাবেই ভাগটা হয়েছিল। এভাবেই র্যাডক্লিফ সাহেব ভারতবর্ষের উপর দিয়ে, অখণ্ড ভারতবর্ষের উপর দিয়ে কাঁচি বা দাগ চালিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপর কি হলো? ভারতবর্ষ আজকে আমাদের যে ভারত, সেই কিন্তু যে স্ট্র্যাটেজি নিল সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার স্ট্র্যাটেজি। হ্যাঁ, এখানে হিন্দু সংখ্যাধিক্য রয়েছে, কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষ থাকব। এবং অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলেছিলেন যে হিন্দু ধর্ম প্রথম থেকেই একটা উদারবাদী চিন্তাধারায় বিশ্বাস করে
এবং ধর্মনিরপেক্ষতা কিন্তু সেজন্যই সংরক্ষিত করা গেছে এই অংশে, ভারতে। অর্থাৎ ভারতবর্ষকে যদি দুটো অংশে ভাগ করি, একদিকে আজকের ভারত, অন্যদিকে পূর্ব পাকিস্তান, যার মধ্যে পাকিস্তান এবং আজকের বাংলাদেশ। আমাদের যে ভারত, আজকের ইন্ডিয়া, সেখানে কিন্তু আমরা মোটামুটি একটা সেকুলার ফ্রেমওয়ার্ক মেনটেন করতে পেরেছি। এবং তার জন্যই আমরা দেখেছি 2011 সালের সেন্সাস যদি দেখি বা পরবর্তীতে যে ডেটা উঠে আসছে, সেখানে কিন্তু সংখ্যালঘু জনসংখ্যা বা পার্সেন্টেজ বেড়েছে, হিন্দু জনসংখ্যা কিছুটা কমেছে, কিন্তু মুসলিম জনসংখ্যা কিন্তু বেড়েছে, 9% থেকে বেড়ে 13%-এ গেছে। ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি না থাকলে এটা হয় না। উল্টো দিকে আমরা পাকিস্তানে কি হতে দেখেছি, যেখানে হিন্দু জনসংখ্যা ছিল 27-28%, সেটা কমে 1% এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে সে 25-26% ছিল হিন্দু জনসংখ্যা, সেটা এখন 7-8% এসে দাঁড়িয়েছে। আর কি লেভেলের পারসিকিউশন হচ্ছে, কি লেভেলের অত্যাচার হচ্ছে, আমরা সেই সম্বন্ধে পড়ছি, জানছি এবং শিহরিত হচ্ছি। তো এই যে ডেমোগ্রাফি, সেটাকে কিন্তু মেনটেন করতে হবে। একটা ভারসাম্য, জনবিন্যাসের মধ্যে যে একটা ভারসাম্য, সেটা কিন্তু রক্ষা করতে হবে। এবং সেটা কিন্তু দীর্ঘদিন ধরে রক্ষিত হচ্ছিল, কিন্তু একটা হিডেন এজেন্ডা অনেকেরই রয়েছে, যে পশ্চিম বাংলায় বিশেষ করে অন্য সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ থেকে ঢুকিয়ে দাও, ডেমোগ্রাফি চেঞ্জ করে দাও, জনবিন্যাস চেঞ্জ করে দাও, এবং তারপর আবার ওরকম একটা ঘটনা রিপিট করো, যেখানে বাঙালি হিন্দুরা যাওয়ার কোনো জায়গা পাবে না। এবং সেই দিকেই কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আজকে যে পশ্চিমবাংলার ডেমোগ্রাফিক একটা চেঞ্জ আসছে বিভিন্ন জায়গায়, আমরা জানি সেটা কিন্তু ভবিষ্যতে একটা মারাত্মক আকার নিতে পারে। অনুপ্রবেশের একটা সমস্যা তো রয়েছে, তার সাথে সাথে রোহিঙ্গা, তাদের একটা অনুপ্রবেশ রয়েছে, তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে। কলকাতার অনেক বস্তিতে এরকম মানুষজনে ভরে গেছে। জনবিন্যাসের যে মৌলিক একটা ভারসাম্য রক্ষা করা দরকার ছিল, সেটা কিন্তু প্রশাসন করতে পারছে না। এবং তার দায় কিন্তু রাজ্য সরকারেরও যেমন রয়েছে, কেন্দ্রীয় সরকারেরও তেমন রয়েছে। বিএসএফ কেন্দ্রীয় সরকারের আন্ডারে, রাজ্য সরকারের আন্ডারে নয়। সুতরাং কেন্দ্রীয় সরকার যদি চায়, সত্যি সত্যি সদর্থক ভূমিকা নিতে চায়, তবে কিন্তু অনুপ্রবেশ একদম জিরো করে দেওয়া সম্ভব। কিন্তু কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। এবং রাজ্য সরকার বিভিন্ন সময় আমরা দেখেছি, যেই রাজ্য সরকারে থাকে, তারা এই যে অনুপ্রবেশকারীদের বৈধ নাগরিকত্ব দিয়ে তাদের একটা ভোট ব্যাংক বানাতে চায়। মমতা ব্যানার্জি সরকার 2011 সালে এসেছিল, তাদের কাউকে তোষণ করার দরকার পড়েনি, জনপ্রিয়তার ভিত্তিতেই এসেছিল। আমি বারবার করে বলি, আমার আগের এপিসোডেও দেখবেন, আমি বলেছি, আজকে যদি মমতা ব্যানার্জি ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ হন, তিনি সংখ্যালঘু তোষণের জন্য মুখ হবেন না। তার মাথা থেকে যে সোশ্যাল স্কিমগুলো বেরিয়েছে, তার জন্য হবেন। মানুষ সেটা দেখে ভোট দেয়। কিন্তু এই সংখ্যালঘু ভোট ব্যাংক তৈরি করার যে একটা চেষ্টা, সেটা কিন্তু এই রাজ্যের খুব বড় ক্ষতি সাধন করছে, তথা দেশেরও ক্ষতি সাধন করছে। এই মুহূর্তেই যদি আমরা অনুপ্রবেশকে একেবারে রুখতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে 1947-এর রিপিটেশন হওয়াটা অস্বাভাবিক কিছু না। সময় থাকতে থাকতে সতর্ক হতে হবে। এটা কোনো ধর্ম বিরোধী, কোনো নির্দিষ্ট ধর্মের বিরোধী কোনো কথাবার্তা নয়। কারণ প্রত্যেকটা ধর্মকে সম্মান করাটাই আমাদের রীতি। প্রত্যেকটা ধর্মের নিজস্ব বক্তব্য রয়েছে, এবং আমার মনে হয় সব ধর্মই মহান, সব ধর্মই পরম শক্তিমানের কথা বলে, সব ধর্মই মহান। কোনো ধর্মকে ছোট করে দেখবার কোনো প্রশ্ন নেই। সেই ধর্মে যারা বিশ্বাস করেন তাদেরকেও ছোট করে দেখবার কোনো প্রশ্ন নেই। আমরা সবাই এক। একটা কথা বলেন না মুখ্যমন্ত্রী, যে ধর্ম যার যার, উৎসব সবার, ব্যাপারটা সঠিক। কিন্তু আবার আমাদের আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু একটা রক্তাক্ত ইতিহাস রয়েছে। সুতরাং জনবিন্যাসের যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাকে যদি আমরা ডিস্টার্ব করে দিই,
তাহলে কিন্তু ভবিষ্যতে সবার ক্ষতি, সব ধর্মের মানুষের ক্ষতি। সেই জন্য সেটাকে ঠিকঠাক করে রাখবার জন্য ইনফিল্ট্রেশন, অনুপ্রবেশকারীদের আমাদেরকে আটকাতে হবে, আটকাতেই হবে। নইলে কিন্তু সামনে সমূহ বিপদ, এবং সেই বিপদ থেকে আমরা কেউ রক্ষা পাবো না। আমরা ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিতেই চলব, সেকুলার ফ্রেমওয়ার্কের মধ্য দিয়েই হাঁটব। এখান থেকে বিচ্যুতি হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু একই সাথে যদি আমরা দেখি যে কোনো একটি নির্দিষ্ট ধর্মের মৌলবাদীরা তাদের হিডেন এজেন্ডা পূরণ করবার জন্য অন্য দেশ থেকে আমাদের দেশে লোক ঢুকিয়ে জনবিন্যাসের যে ভারসাম্য সেটাকে নষ্ট করবার চেষ্টা করছে, এবং আমাদের সংহতিকে নষ্ট করবার চেষ্টা করছে, ভারতের নাগরিক হিসাবে আমাদের সবার কর্তব্য সেটাকে প্রতিহত করা। এবং এই বড় বিপদ যদি শাসক দল বুঝে থাকে তবে খুব ভালো, যদি না বুঝে থাকেন তবে কিন্তু সামনে অনেক বড় বিপদ। আমি হিন্দু মুসলিম বলে বলছি না, জনবিন্যাসের ভারসাম্য রাজ্যের জন্য, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য অত্যন্ত প্রয়োজন। বাঙালি হিন্দুরা যারা রয়েছেন তারা কিন্তু একবার নারকীয় অত্যাচারের সম্মুখীন হয়েছে, তাদের ভিটে মাটি সব ছেড়ে এখানে চলে আসতে হয়েছে। এই ঘটনার যদি রিপিটেশন হয় তবে কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করবে না। সেই জন্য জনবিন্যাসের ভারসাম্য বজায় রাখুন, 47 সালের যে স্ট্যাটাস কো সেটাকে বজায় রাখুন, এবং একই সাথে সেটা করবার জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইনফিল্ট্রেশনকে একদম জিরো লেভেলে নামিয়ে আনা। তার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগী হন, এবং সাথে সাথে রাজ্য সরকারও তাদেরকে সহযোগিতা করুন। যদি এই ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত না করতে পারি তবে কিন্তু সামনে কি দিন আসছে আমরা কেউ জানি না। সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন, এবং আমি প্রত্যেকবারই বলি আলোচনার শেষে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই অনুরোধ আবার রইল। নমস্কার, শুভরাত্রি।